সো হ্যালো স্টুডেন্টস, আমি চ্যাম্প এডুকেটিসের পক্ষ থেকে অনিকেত স্যার। কনসেপ্ট ক্লিয়ার করো, এক্সাম ফেয়ার দূর করো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি এসএসসি জিডি যেন একটা ধামাকাদার পিওয়াইকিউ। আজকে এমন কিছু ট্রিক শেখাবো যেই ট্রিকগুলোর মাধ্যমে না তুমি একদম ধুলোর মতো কোশ্চেনগুলো জাস্ট উড়িয়ে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ধীরে ধীরে অঙ্কের দিকে এগোই। এবং তার আগে বলে দিই, আমাদের যে অন্যান্য যে আপডেট সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল হোক বা হোয়াটসঅ্যাপ চ্যানেল হোক, সেগুলোতে যদি যুক্ত হতে চাও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করা থাকবে। তার সাথে সাথে তোমরা যদি স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাও এবং আমার কাছে এই ট্রিকগুলো শিখে পরীক্ষায় সম্পূর্ণ 25 থেকে ম্যাথের যতগুলো কোশ্চেন এবং রিজনিং এর যতগুলো কোশ্চেন সম্পূর্ণ যদি ফুল মার্কস তুলতে চাও, তাহলে আমার এই স্পেশাল ব্যাচে যুক্ত হতে হবে। তাহলে চলো ধীরে ধীরে কোশ্চেনের দিকে এগোই। দেখো আজকে কত নাম্বার শিফটের কোশ্চেন বলেছে, যে 2025 সালে 21 তারিখের শিফট নাম্বার 9 থেকে 10 ফার্স্ট শিফটের কোশ্চেন। দেখো এখানে কি বলেছে, যে তিরুপতি 48 কিমি ঘন্টা বেগে 120 কিমি এবং 45 কিমি ঘন্টা বেগে 180 কিমি ভ্রমণ করে। পুরো যাত্রায় তিরুপতির গড় গতিবেগ কত? এবার এভারেজ স্পিড মানে কত? টোটাল দূরত্ব তো বাই সময়। টোটাল দূরত্ব বাই সময় কত? এখানে টোটাল দূরত্ব কত? এখানে দেখো, এখানে বলছে 120 আর 180 যোগ করলে কত হয়? 300। এবারে 120-কে 48 দিয়ে ভাগ করলে কত হয়? এই যে 120 কিলোমিটার 48 কিলোমিটার পার ঘন্টা, মানে এখানে হবে 2.5। আবার 180-কে 45 দিয়ে মানে 4। এটা হবে হলো 300/13 ইন্টু 2। তাহলে 600/2, 4 52, ঠিক 4 52, 8 6 78, 2 13 অক্ষে 13, 46.15। এটাই হলো আমাদের আনসার। এটা দেখলে কতটা সোজা অঙ্ক। নেক্সট কোশ্চেনের দিকে এগোই ধীরে ধীরে। দেখো কি বলেছে, মহেশের কাছে 1617 টাকা আছে। তিনি তার দুই ছেলে বিজয় অজয়ের মধ্যে ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেল যথাক্রমে 19 বছর এবং 20 বছর পরে একই পরিমাণ অর্থ পেল। একই পরিমাণ অর্থ মানে এখানে অ্যামাউন্টটা সমান। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি? অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। ঠিক। এবার কি বলেছে, অজয় আর বিজয়। তাহলে বিজয় অজয় একই পরিমাণ অর্থ হবে কত? 19 আর 20 পরে। তাহলে বিজয় হলো 19 বছর পরে যা পেলো, মানে 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 19 ইকুয়াল টু অজয় ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 20। তাহলে এই দুটো কেটে যাবে। 10/100-কে কাটলে কত পাবো? 1/10। এটাও তাই পাবো, 1/10, 1/10 পাবো এটাকে। তাহলে এইটা যদি আমি করি, এইটা দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে? যে বিজয় বাই অজয় সমান সমান কত হবে? উপরে থাকবে আমাদের 11, নিচে থাকবে 10। তাহলে এবার কি বলেছে, যে মহেশ বিজয়কে কত দিয়েছিল? মহেশ বিজয়কে দিয়েছিল হলো 1617/21 ইন্টু 11। এটা এই অঙ্কটা এর আগের দিনও ছিল, 847 উত্তর হবে আমাদের এটা। এইটার উত্তর হবে 847। বোঝা গেল? নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো এটা একটা সিম্পলিফিকেশন দিয়েছে। তাহলে সিম্পলিফিকেশন আমরা ফর্মুলা জানি কি? বদমাস। তাহলে এখানে দেখো কি বলেছে, প্রথমে ভাগের কাজ হবে। তাহলে 12/4 করলে 3, মাইনাস 3 দুগুণে 6, তাহলে 16 প্লাস 3 মাইনাস 6, 16 মাইনাস 3 মানে 13। উত্তর হবে হলো 13। এইভাবে এক লাইনে করা শিখতে হবে, যার ধুলোর মতো দেখলে আর উড়িয়ে দিতে হবে, তবে সে পরীক্ষায় সিলেকশন হবে। নেক্সট কি বলেছে, দেখো 40-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করা উচিত যাতে 16 এবং 28 তৃতীয় সমানুপাতি? তৃতীয় সমানুপাতি কি? যে থার্ড প্রপোর্শনাল।
থার্ড প্রপোর্শনাল মানে কি, ধরো এ বি সি এর এই থার্ড প্রপোর্শন বার করতে বলো, তাহলে কিভাবে বার করতে বলো? থার্ড প্রপোর্শন ইজ সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। তাহলে এখানেও আমরা তাই করব, 28 ইন্টু 28 বাই 16, এটা কাটলে চলে আসবে 49, কারণ এইটাকে 4 দিয়ে কাটবো, এইটাকেও 4 দিয়ে কাটবো, তাহলে 16 কেটে যাবে, তাহলে এখানে হবে 7, এখানে হবে 7, 49। এবার 49 তো হলো, এবার 49 এখানে কত বলেছে দেখো, 40-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার 40-এর সঙ্গে কত, -40 মানে 9। এই হলো আমাদের উত্তর। দেখো এই অঙ্কটা এর আগে ছিল, শিবম রূপেশ এই নামে অঙ্কটা ছিল, যে তুষার সলিল মুকুন্দের গড় ওজন 45 কেজি, যদি তুষার সলিল ওজন 43, সলিল মুকুন্দের ওজন, একই অঙ্ক। এই 43 মানে 86, 43 দুগুণ প্লাস এই 44 দুগুণ 88, মাইনাস কত হবে, 345 সঙ্গে 135, 8 6 14, 14 5 বাদ দিলে 9, হাতে আমার কত হলো 1, তাহলে 8 আর 1 9 8 17, 149 কেজি। এই হলো উত্তর। ব্যাপারটা বুঝলে কি, এই তুষার সলিল মুকুন্দ এখানে দিয়ে দিয়েছে, সেজন্য 45 ইন্টু 3 135 লিখলাম। আবার এইখানে দেখো বলেছে তুষার এবং সলিলের ওজন, এই যে তুষার ও সলিলের ওজন দিয়েছে, তুষার আর সলিলের ওজন যোগ করলাম, প্লাস এখানে হচ্ছে সলিল ও মুকুন্দের ওজন, সলিল আর মুকুন্দের ওজন, তাহলে এখানে ডবল কে আছে, সলিল আর সলিলের ওজন ডবল আছে, আর এখানে 3 জন আছে, তাহলে এই সলিল থেকে এই 3 জনের ওজন মাইনাস করে দিলাম, 4 জন, মানে দুটো সলিল প্লাস তুষার প্লাস মুকুন্দ, এখান থেকে তুষার সলিল আর মুকুন্দ, তাহলে একটা সলিল বেরিয়ে যাবে 49। এই এবার দেখো কি বলেছে, অজিত বিমল যথাক্রমে 5 এবং 8 দিনে একটি কাজ করতে পারে, যেখানে চন্দন 12 দিনে সেই কাজটি ধ্বংস করতে পারে, অর্থাৎ নেগেটিভ কাজ করছে। অজিত প্রথম দিনে কাজ করে, বিমল দ্বিতীয় দিনে কাজ করে, চন্দন তৃতীয় দিনে কাজ করে, এইভাবে চলতে থাকে। কাজ শেষ না হওয়া পর্যন্ত প্যাটার্নে অনুসরণ করে, একই প্যাটার্ন, কাজটি প্রথমবার শেষ হতে কতদিন সময় লাগবে? দেখো অজিত বিমল চন্দন 5 8 12 দিনে সে ধ্বংস করে, কিন্তু নেগেটিভ কাজ করে। টোটাল যে ওয়ার্ক সেটার এলসিএম নিলাম 120, ঠিক, তাহলে এইটা হলো 24, এইটা হলো 15, আর এইটা কত হবে, -10, যেহেতু নেগেটিভ ওয়ার্ক। এইবারে এখানে আমাকে কি করতে হবে, প্রথমবার যখন আমি করতে যাব, অর্থাৎ প্রথমবার কাজটা কতদিনে কমপ্লিট হবে সেইটা যদি আমি বার করতে যাই, আমাকে এই যে টোটাল ওয়ার্কটা ছিল এখান থেকে এই -10কে বিয়োগ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে -10কে বিয়োগ করলে কত হলো, এখন আমার এইটা দিয়েই কাজ করতে হবে, পরে আমি ওইটা হিসাব করব। টোটাল ওয়ার্ক ধরলাম আমি 110, ঠিক আছে। তাহলে এবার কি হবে, এখানে হবে হলো আমাদের 24 আর 15 39, 39 -10 29, তাহলে 3 দিনে 29 ইউনিট হচ্ছে, 29 ইউনিট করে হচ্ছে। তাহলে 9 দিনে কত হবে, 3 দিনে যদি 29 ইউনিট হয়, তাহলে 9 দিনে কত হবে, 9 দিনে হবে হলো 87 ইউনিট, ঠিক আছে। 10 দিনের দিন কত হবে, 10 দিনের দিন এর সঙ্গে 24 যোগ হবে, 24 যোগ হয়ে কত হবে, 7 4 11, 1 হাতে 1 2 এর 3 8 3 11, 10 দিনের দিন 111। এবার 111-র পরেও আমার কত ইউনিট কাজ বাকি আছে, 9 ইউনিট কাজ বাকি আছে, কিন্তু করতে হবে কত, 15। তাহলে এই 10-এর সঙ্গে এই 10 ইন্টু 9/15, 3 তিরিক্ষে 9, 3 5 15, মানে 10.6। এই হলো আমাদের উত্তর। বোঝা গেল কিভাবে করলাম? প্রথমে এইটা ধরে আমি কাজ করলাম, এইটা ধরে কাজ করার পরে তারপরে আমি কিন্তু এই 10টাকে বিয়োগ করেছিলাম,
সেই 10টাকে পরে কিন্তু আমি ক্যালকুলেশনে আনলাম। বোঝা গেল? এইভাবে করতে হবে এটাকে। দেখো এটা একটা খুব সোজা অঙ্ক। 6 মাইনাস, দেখো এইটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তো 6 মাইনাস 5 1 হয়। এবার 8-এর সঙ্গে 2 গুণ করলে কত হলো? 16। 16 মাইনাস 16 0। এবার এইটুক পার্ট যদি 0 হয়ে যায়, তাহলে এই যে এই গোটাটা, এই যে 8 থেকে এই 37 অব্দি এই টোটালটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের পড়ে থাকলো কি? 79 মাইনাস 2 ইন্টু থার্ড ব্র্যাকেটে 10 প্লাস 0। তাহলে এবার আমি ব্র্যাকেট উঠিয়ে গুণ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 59। এইভাবে এক লাইনে কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করতে হবে, তবে সিলেকশন হবে। নেক্সট এটাও খুব সোজা অঙ্ক। দেখো 8 মাইনাস 2 কত হলো? 8 মাইনাস 2 যদি আমি করি কত হবে? 6 হবে। 6-এর সঙ্গে 61 গুণ করলাম, কত হবে? 6 × 6 = 6 × 6 = 36, 366। 366-র সঙ্গে যদি 240 যোগ করি, 366-র সঙ্গে মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হয়েছে এই জায়গাটা। এখানে 8 মাইনাস 2 6, 6 ওকে 366, 366-র সঙ্গে 240 যোগ করলাম, কত হবে? 6, 6 10 হাতে 1, 2 আর 3, 3 6, 606 হলো। এবারে 606 ইন্টু 2, উত্তর হবে 1212। এখানে অপশন কিন্তু ভুল আছে, এইটাই আনসার আমাদের। 1212 এটাই হবে আমাদের আনসার। দেখো বার্ষিক 2% সুদের হারে 4 বছরের জন্য আসলের ওপর সরল সুদ হয় 540 টাকা। আসলের পরিমাণ কত? দেখো এখানে কত বলেছে? 8%, অর্থাৎ এসআই মানে আমি একটা ফর্মুলা বলেছিলাম, এসআই মানে হলো RT%, RT%, ঠিক আছে। এইবার এখানে কি বলেছে যে 4 বছর এবং 2 মানে 8%, মানে এই 540-এর ভ্যালু হলো 8%। তাহলে 100%-এর মান কত? এইবার আমি তোমাদের একটা নামতা মুখস্থ রাখতে বলেছিলাম, 12.5 ঘরের নামতা, ঠিক। এই 12.5 ঘরের নাম 8কে যদি আমি 100কে যদি 8 দিয়ে কাটি, তাহলে উত্তর হবে হলো 12.5। এবার এই জিরোটা যদি এখানে গুণ হয়, উত্তর উঠে গিয়ে এটা হয়ে, এই জিরো কেটে দাও, এটা হয়ে যাবে হলো 125। এইবার 125-কে যদি 54 দিয়ে গুণ করি, লাস্টে কিন্তু এই যে 5 আর এই যে 4 গুণ করলে কত থাকবে? 0 থাকবে। লাস্টে একটা 0 হবে। এখানে দেখো একটা অপশানেই 0 আছে, এই যে 3 নাম্বার অপশনটা। তো সেই 3 নাম্বার অপশনটাই কিন্তু আমাদের উত্তর হবে। অঙ্ক আমি পুরোটা করেও দেখতে হলাম, তোমাদের বোঝাতে হচ্ছে তাই দেরি হচ্ছে, কিন্তু এই কোশ্চেনগুলো করতে খুব বেশি হলে 20 থেকে 30 সেকেন্ড লাগবে করতে। এবার দেখো T1 T2 হলে থার্ড প্রপোর্শনাল। তাহলে থার্ড প্রপোর্শনাল একটা ফর্মুলা বললাম কি, যে ওপরে, তাহলে এই যে T1 এটা হবে 81। কিভাবে হলো? দেখো 36 × 36/16। এবার নিচে আছে 16, 16কে ভাঙলে কত পাবো? 4 × 4। আর উপরে থাকলো 36 × 36, কাটলে 9 × 9, 9 × 9 কত হলো? 81 T1। T2 কত হবে? এটাও তাই একইভাবে। মনে করো উপরে 6 × 10 আছে, নিচে আছে 6 × 4, সরি এখানে আছে 60 × 60/24, ঠিক। তাহলে এইখানে 4 দিয়ে কাটলাম 15, 6 দিয়ে কাটলে 10, 150। তাহলে এইবার 3 দিয়ে কাটবে, এটা T1 / T2 মানে 81 / 150, মানে 27/50। এই হলো আমাদের উত্তর। বোঝা গেল? দেখো অতুলের এটা বাংলা ভাষা নোটে নিয়ে আছে, আমি বলে দিচ্ছি। এটা ওই যে একটা অঙ্ক করলে যে এত বছর পর একটা একই অ্যামাউন্ট পেলো, ওই রকম। যে অতুল হ্যাজ 2 জন গ্র্যান্ডসন, বাবান আর রাকেশ, ঠিক আছে। আমি এখানে বাবান আর রাকেশের এটা তুলে নিলাম, ভালো কথা। এবার আমরা কিন্তু ক্যালকুলেশন ডাইরেক্ট লিখবো। দেখো অতুল 11 ইয়ার, 11 অর্থাৎ 11 বছরের ওল্ড বাবান যে মানি পাবে অতুলের ওয়েল থেকে, 12 বছরের রাকেশ রেস্ট অফ দ্য মানি পাবে, অর্থাৎ রেস্টের টাকা পাবে। বাট বাবান রাকেশ উইল গেট দ্য মানি হোয়েন দে 24 ইয়ার্স ওল্ড। আচ্ছা, বাবানের বয়স কত বলছে? 11 বছর। তাহলে বাবানের বয়স 11 বছর, মানে এখানে কত হবে?
5% মানে 1 প্লাস কত, 1 + 1/20 মানে 21/20। বাবানের বয়স কত, বাবানের বয়স 11 বছর, পাবে কত বছর, 13 বছর, 24 বছর, তাহলে 24 - 11 13। রাকেশ কত, 12 বছর, তাহলে 21/20 উপরে কত হবে, 12। এইটা দিয়ে এইটা কাটলাম, তাহলে বাবান বাই রাকেশ কত হয়ে যাবে, 20/21। ঠিক আছে, এইবারে যদি এটা 20/21 হয়, তাহলে আমাদের যে বাবান যে টাকাটা পেলো, কে কে কার টাকা বলেছে, রাকেশের টাকা বলেছে, তাহলে এখানে টোটাল টাকা কত ছিল, 246, বাই এই দুটো যোগ হয়ে যাবে 41। এবার কার বার করতে বলেছে সেটা দেখো, 21-এর বার করতে বলেছে, তাহলে এইটা দিয়ে যদি কাটে এটা হয়ে যাবে 600, তাহলে 12,600, এই হলো আমাদের উত্তর। তাহলে রাকেশ কিন্তু আমাদের এই 12,600 টাকাটা পাবে। তাহলে দেখো এর মধ্যে কোনটা নাম্বার আছে যেটা এদের মধ্যে, আচ্ছা এইগুলোকে তোমরা এলসিএম যদি করতে যাও, যদি তোমরা এইচসিএফ বা এইচসিএফ করতে যাও, সবচেয়ে মূর্খামির কাজ হবে এখানে। এইচসিএফ করতে গেলে টাইম লাগবে অনেক, আমি এটা দেখো কিভাবে ডিজিটাল সাম দিয়ে করবো। দেখো 10-এর ক্ষেত্রে 0 আছে, তাহলে 0 কিন্তু এই সবগুলোকে কাটতে হবে, 0 কি কাটছে, কাটবে না। 25, 5 দিয়ে লাস্টের দুটা সংখ্যা কাটতে হবে, ভালো কথা। তাহলে দেখি এইটা যাচ্ছে নাকি, এইটা তো যাবে না, 210 25 দিয়ে যাবে না কোনোদিনও, 210 কিন্তু 25 দিয়ে যাবে না, বোঝা গেল। তাহলে 25 বাদ 15। এবার আমি আরো আরো শর্টকাটে করা যাবে, 2 আর 1-এ 3, 5 5 4-এ 9 কাটে, 2 আর 1-এ 3, এটাও 9, অর্থাৎ সব সমস্ত সংখ্যা 3 দিয়ে কাটবে প্লাস 5 দিয়ে কাটবে, লাস্টে 0 আর 5 আছে, তার 3 আর 5-এর মাল্টিপল অর্থাৎ ফ্যাক্টর কে আছে এখানে, 15, একমাত্র 15 দিয়েই মাল্টিপল যাবে। এটা জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা যদি হয়ে যায়, এটা কয়েক সেকেন্ডের অঙ্ক, তোমাদের বোঝাতেই যা টাইম লাগছে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং যদি একবার টনটনা হয়ে যায়, এই অঙ্কগুলো করা একদম ধুলোর মতো উড়ে যাবে। জাস্ট দেখো, 50টি কলা 20% লোকসানে 160-এ বিক্রি করা হয়েছে, ভালো কথা। 20% লোকসান মানে 4-এর ভ্যালুতে বিক্রি করা হয়েছে, মানে 160, তাহলে 5-এর ভ্যালু কত, 200, 5-এর ভ্যালু 200, তাহলে এটা কত টাকা, 50 টাকা, তাহলে প্রতিটা হলো 4 টাকা হলো কেনা পড়লো, ঠিক আছে। এবার 1540-এও কয়টা বেচবে, 10 টাকা, 10% প্রফিট হওয়ার জন্য। আচ্ছা, এইটা যদি 10% প্রফিট হয়, তাহলে সেটা কত হবে, 200 টাকার উপরে 10% প্রফিট মানে 220, তাহলে 1540, ঠিক আছে। 1540 না, 1540 এটা 200 করি কতটা, এটা 50টার, আমি 200 করি না, আমি যা বের করে নিই, এই যে 4টা বের করেছি এর উপরে 10% বাড়িয়ে দাও, মানে 4.4, 4.4, ঠিক আছে। এখানে একটা 0 নিলাম, 22 দিয়ে কাটলাম 2, এখানে কাটলাম হলো 700, এখানে উত্তর হবে হলো 350। এই হলো আমাদের উত্তর, বোঝা গেল। এই এত সোজা সোজা অঙ্ক জিডিতে এসছে, দেখো। এবার একজন অসাধু ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু তিনি এমন একটি ওজন ব্যবহার করেন যা আসলের ওপর লেখা ওজনের চেয়ে 48% কম। দেখো, যে দোকানদার ছিল সে কি বললো, যে আমি 1 টাকা মূল্যে কিনলে 1 টাকা মূল্যেই বিক্রি করছি, কিন্তু ও দিচ্ছে কত, 48% ওজন কম দিচ্ছে, মানে ও 48% কম দিচ্ছে, মানে 100 গ্রামের বদলে 52 গ্রাম দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে হলো 100 টাকা। তাহলে এখানে কত হলো, 26, 26 না, একবারে 4, 4 দিয়ে কাটো, 13, আর এদিকে হলো, এদিকে কত হলো, এদিকে হলো হলো 25 আমাদের। তাহলে এটা কত গেল, 12/13, 12/13 ক্যালকুলেট করলে কত হয়, হিসাব করো, কত হিসাব করো দেখি। এদিকে আসবে হলো 9, তারপরে 9, 13 এবং 117 থাকলো হলো আমাদের
এগুলো আমাদের উত্তর। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, ওইভাবে ব্যাক ক্যালকুলেশন করো তোমরা, এইভাবে না করে আরো আরো আমি শর্টে বলে দিচ্ছি কিভাবে করবে। আচ্ছা দেখো এখানে কি আছে, যে এখানে লাস্টে কিন্তু দুটো জিরো আছে, এইটা মানে কত, 1200/13। এবার এটা তোমাদের ভাগ করার দরকার নেই, তোমরা কিভাবে বলবে বলে দিচ্ছি। দেখো 3 × 6 = 7, 3 × 9 = 10, লাস্টে জিরো আছে, তাহলে 93 × 1/3। কারণ দেখো 3 × 6 = 7, লাস্টে 7, 3 × 4 = 12, 13, 3 × 3 = 4, একমাত্র জিরো আসছে কিন্তু এটাতেই, সুতরাং এইটা হবে আমাদের উত্তর। একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর কত শতাংশ ধার্য মূল্য নির্ধারণ করা উচিত যাতে 20% ছাড় দেওয়ার পরেও 25% লাভ হয়? ঠিক আছে, 20% ছাড় দেওয়ার পরেও 25%, কত পার্সেন্ট লাভ? আচ্ছা লাভ কত করেছে, 25 টাকা লাভ করেছে, কত 20% ছাড় দেওয়ার পরে, মানে 4/5। 4/5 = 125। তাহলে এইটাকে যদি 4 দিয়ে কাটি 31.25 আসবে, 155, আর এদিকে 156.25 আসবে। তাহলে কত পার্সেন্ট হাইক করা উচিত মার্ক প্রাইস? 100 থেকে এই যে এইটা কত বেশি, 56.25 বেশি, এই পার্সেন্টেজটা আমাদের বৃদ্ধি করে দিতে হবে। একজন ক্লাসে 50 জন শিক্ষার্থী আছে, যদি 39 জন শিক্ষার্থীর গড় ওজন 32 কেজি, দেখো 50 জনের বলেছে হলো 34 কেজি, ঠিক আছে, 39 জনের কত বলেছে, 39 জনের জন্য বলেছে বস 32 কেজি। তাহলে 39 জন যদি 32 কেজি বলে থাকে বস, তাহলে এইখানে 34 থেকে 32-এর বিয়োগ কত, -2। তাহলে এই -2 একজনের উপর, তাহলে 39 জনের উপর কত হবে বস, যে -78। এইবার তাহলে এই যে 11 জন থাকলো, ঠিক আছে, এই 11 জনের যে টোটাল ওজন, মানে এই যে 34 যে ছিল, এই 34-এর সঙ্গে আরো কত যোগ করতে হবে, এই যে 78 যেটা কমে গেল, ওই 78কে 11 দিয়ে ভাগ করে কিন্তু যোগ করতে হবে বস। তাহলে এই যে 34 প্লাস 7 পয়েন্ট সামথিং, মানে 09 এরকম আসবে, তাহলে 41.09, এটাই হবে আমাদের উত্তর। কিন্তু কারণ 7, 11 এবং 77, তাহলে 7 × 1 = 11, মানে 7.09, মানে 41.09, এটাই কিন্তু উত্তর হবে আমাদের। এটাতে অনেকে দেখবে যে অ্যালিগেশন করবে, ইনটু করবে, তো ওগুলো করার দরকার নেই, জাস্ট এটা আমরা যেটা করলাম ডেভিয়েশন মেথড, ডেভিয়েশন দ্বারা করলাম। তো এই মেথডে করলে মানে বড় বড় অঙ্ক খুব সহজেই হয়ে যায় এটাতে। চলো নেক্সট দেখি, যে ভানু শহর এ থেকে শহর বিতে ভ্রমণ করে যদি স্বাভাবিক গাড়ির গতি অর্থাৎ 1/4-এ চালায় তবে সে 51। এবার দেখো স্পিড, এটা টাইম, তাহলে ফার্স্ট কেস, এটা হলো সেকেন্ড কেস। তাহলে প্রথমে 4 ছিল, পরে 1 করলো, তার মানে প্রথমে টাইম 1 লাগলে পরে 4 লাগবে। তাহলে এই যে 3, এই 3-এর ভ্যালু কত দিয়ে দিয়েছে বাবা, 51 দিছে। তাহলে এই 1-এর ভ্যালু কত, 17। তাহলে স্বাভাবিক গতিতে গেলে তার ক মিনিট সময় লাগতো, যে বাস 17 মিনিট লাগতো। এই হলো আমাদের উত্তর। দেখো পেট্রোলের প্রাইস 50% বেড়ে গেছে, কিন্তু খরচ বললো যে আমি 32%ই বাড়াবো, তাহলে ব্যবহার কত, পেট্রোলের প্রাইস কত বললো, যে 2 থেকে 3 হয়ে গেছে, মানে 50%, মানে 1/2, মানে 2 থেকে 3। এবার সে কি বললো, যে আমি খরচ 32%ই বাড়াবো, মানে আমি শুধুমাত্র খরচ 25 থেকে কত করতে পারবো, মানে 32%, মানে কত, 32/100।
মানে 132/100, এটা কাটলে কত পাবো? 33 পাবো বাই 25, 25 থেকে 33। তাহলে এইখানে যদি ভাগ করি তাহলে কত হবে? এইটা হবে আমাদের 25, আর এইটা যদি ক্যালকুলেট করি হবে হলো 25 লিখলাম। এইটা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের হবে 22। তাহলে 3 25-এর উপর কমেছে ইন্টু 100, মানে 12%। এটাই হলো আমাদের উত্তর। বোঝা গেল কি বললাম? নেক্সট কি বলেছে, যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 250 বর্গ সেন্টিমিটার, ভূমি উচ্চতার অনুপাত এত দিয়ে দিয়েছে, ভূমির দৈর্ঘ্য কত? ভালো কথা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল জানি আমরা হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইকুয়াল টু 250। তাহলে 4 5 হয় 20, একটা 0 কাটলো, 2 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 5। তাহলে এবার বলেছে ভূমির দৈর্ঘ্য। এবার দেখো এখানে কত দিয়েছে, যে ভূমি হলো 5, তাহলে ভূমি যদি 5 হয় তাহলে এই 5-এর সঙ্গে গুণ হবে, তাহলে x ইকুয়াল টু 25। এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি ডেভেলপড হয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক শেষ হয়ে যাবে। এই হলো গল্প। এটাই অঙ্কের, এটাই লাস্ট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বেড়েছে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ কমাতে হবে? দেখো 15 বেড়েছে মানে 20 থেকে 23 হয়েছে, তাহলে এইটা করতে হবে কত, যে 23 থেকে 20, তাহলে কত কমাতে হলো? 3/23। ঠিক আছে, তাহলে 3/23 যদি হয়, দেখো এইটা আমি কিন্তু করতে যাব না, আমাকে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে। 3/20 হলে কত হয়? 3/20 হলে হয় আমাদের 20 5 15%। তাহলে 3/23 হলে 15-এরও কম হবে, মানে 15 থেকে আরো ছোট হবে। দেখো 15 থেকে ছোট একটা অপশানই আছে, 13.04। এইটাই হলো আমাদের উত্তর হবে। সো আবারও গাইস, চ্যাম্প এডুকেটিস কনসেপ্ট ক্লিয়ার করো, এক্সাম ফেয়ার দূর করো। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আরআরবি, এসএসসি, এসবিআই, আইবিপিএস, আরবিআই, ডাব্লিউবিসিএস, পিএসসি, ডাব্লিউবিপি, কেবিপি, সিডিএস, ডাব্লিউবিসিএস, জিএনএম, এএনএম, এই সমস্ত কিছুর কোচিং দেওয়া হয়। তো তোমরা যদি চাইলে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারো, এবং আমাদের যে ফ্রি পিওয়াইকিউ সিরিজ, এইটার মাধ্যমে যুক্ত হয়ে তোমরা যে শর্টকাট টিপসগুলো হয় তোমরা শিখতে পারবে। তার সাথে সাথে আরও ডিটেলসে যদি তোমরা এই ট্রিক্স বা টিপসগুলো শিখতে চাও, আমার এই স্পেশাল ব্যাচে যুক্ত হবে। তো চলো রিজনিং এর দিকে দেখি। দেখো এটাও খুব একটা ভালো প্যাটার্ন। এখানে প্যাটার্ন ব্রেক করতে হবে। এখানে আমরা 3টে স্টেপ ইউজ করবো, কাউন্ট, ফ্যাক্টর, ফিল। এবার এখানে আমরা টার্মটাকে গুনবো। দেখো এখানে কটা টার্ম আছে, 1 2 3 4, 4 করে, আবার এই 4 8, 4 12, 4 16, 5 16 আর 4 20, 20টা টার্ম আছে। তাহলে 20টা যদি টার্ম থাকে আমরা এটাকে লিখি যে বি এফ। এটাকে আমাকে এইবার যদি মুখে করতে পারো সবচেয়ে সুবিধা। প্রথমবার বোঝাচ্ছি দেখে তোমাদের লিখে করাচ্ছি। দেখো জি ড্যাশ এইচ এম আই এফ ড্যাশ ও কে এইচ এল ড্যাশ। ভালো কথা। আবার দিয়েছে এম জে এন ড্যাশ। আচ্ছা দেখো এখানে জি এর পরে আই, আই এর পরে কে, কে এর পরে এম, তাহলে জি এর আগে কে আছে, 2 ঘর আগে ই আছে। আবার দেখো এখানে বি এর এখানে ডি বসবে। এটা এইভাবে লিখলে সবচেয়ে সুবিধা হয়। 6-এর পরে আর, 8-এর পরে 10, মানে বিডিজে, সরি ইডিজে, ইডিজে। তাহলে ইডিজে দেখো একটা অপশানেই আছে, এই যে সি। তাহলে আমাকে পুরোটা কমপ্লিটও করতে হলো না। এখান থেকে আইডিয়া পেলাম 3 নাম্বার অপশানটা হবে। পরীক্ষায় মুখে করতে পারলে সবচেয়ে ভালো এটা, কিন্তু প্র্যাকটিস করার জন্য তোমাকে প্রথম অবস্থায় এমনি করে শিখতে হবে। দেখো পি এর কোড বলেছে, এখানে পি দেখো শুধুমাত্র এইটার মধ্যে আছে,
এবার এই আর এটি এর মধ্যে কমন আছে, তার মধ্যে কমন নাম্বার কি আছে, এর মধ্যে কমন নাম্বার আছে বস 753, এর মধ্যে দেখো 753, এটা কেটে দাও বস। তাহলে এখানে পি এর কোড কি হবে, পি এর কোড হবে আমাদের 6। এই হলো আমাদের উত্তর। এটা কোশ্চেনটা ডবল রিপিট আছে, দেখো এখানে কি বলেছে যে এ বি সি ডি এফ দা একটি ছক্কা, সি এর বিপরীতে কি হবে। এখানে দেখো কমন কি আছে, কমন একমাত্র এফ আছে, তাহলে এখানে এ এর বিপরীতে ডি, বি এর এ এর সরি বি এর বিপরীতে ডি, এ এর বিপরীতে ই আছে, তাহলে এফ এর বিপরীতে সি আছে। এখানে কোন অপশন লাগলো বলো তো, এখানে রোটেশন কনসেপ্ট, অর্থাৎ এইখান থেকে আমি মনে করো এইভাবে ঘুরালাম, মানে এই ধরো ডাইসটা, এইটার কনসেপ্ট জানতে হবে তোমাকে। তাহলে এইখানে এফ, এইখানে এফ, এখানে ই, এখানে ডি, এখানে এ, এখানে বি, ভালো কথা। এবারে এইখানে বোঝানোর জন্য আমি কালারটা একটু আলাদা করে নিই। দেখো এফ কমন আছে, তো এখান থেকে আমি রোটেশন লাগালাম, এখান থেকে তাই হবে রোটেশন। তাহলে এই দেখো বি এর পরিবর্তে আসলো ডি, ই এর আসলো হলো এ, তাহলে সি এর কে আসবে এফ, তাহলে সি এর বিপরীতে কে থাকবে, এফ আমাদের। দেখো এখানে একটা শ্রেণী দিয়ে দিয়েছে, তাহলে 451, 460, 470, এখানে ব্ল্যাঙ্ক, এখানে 493, এইখানে 506। এবার দেখো এইখানে 9-এর গ্যাপ, এইখানে 10-এর গ্যাপ, তার মানে এখানে কত হবে, 11-র গ্যাপ, 11 হলে কত হবে, 481। এই দেখো অপশন নাম্বার 1। এখানে এই দুটোর মধ্যে গ্যাপ 9, এটা হলো 10, আবার এইটা দেখো কত আছে, এটা 13-ওর গ্যাপ আছে, তাহলে এখানে আসবে 11, এখানে আসবে 12, তাহলে এইখানে তাহলে কি হবে, 481। এই হলো আমাদের উত্তর। এখানে দেখো একটা সিরিজ দিয়েছে বস, তাহলে এখানে কি বলেছে দেখো, ই এর পরে আই মানে 4, 4, 9-এর পরে আবার 4, 4, 17, 17, 4, 21, মানে ইউ আসবে প্রথমে, প্রথমে ইউ এই দুটোর আছে 2 আর 4-এর, এর মধ্যে একটা হবে, ইউ এর পরে এই আসবে, তাহলে আমি লাস্টেরটা একবার চেক করে নিই যে কে 11, 10, 9, 8, 7, 7 এই যে জি, তাহলে অপশন নাম্বার 4ই হলো এর অ্যান্সার। কিভাবে হলো বোঝা গেল কি, যে ই আই কে দিয়েছে, তারপরে কি দিয়েছে, আই জি জে, তারপরে দিয়েছে এম ই আই, তারপরে দিয়েছে কিউ সি এইচ। দেখো ই থেকে আইতে আসো, 5 থেকে 9, 4, আবার এইখানে আসো 4, আবার এইখানে আসো 4, তাহলে কিউ এর থেকে যদি 4-এ যাই কত হবে, ইউ। এবার ইউ কিন্তু এই 2 আর 4-এর মধ্যে আছে, তাহলে আমি 1 আর 3 এক চোখ বন্ধ করে কেটে দিলাম। আচ্ছা পরে এই আছে, তাহলে মিডিলেরটা আমার চেক করার দরকার নেই বস, তাহলে আমি লাস্টেরটা চেক করি একবার। তাহলে কে দেখো 11 থেকে 10-এ এসছে, আবার 10 থেকে 9-এ, আবার 9 থেকে কততে এসছে, 9 থেকে 8-এ এসছে এইচ, তাহলে এইচ থেকে 7-এ আসবে, 7 হলো জি, তাহলে ইউ এ জি, এটাই হলো আমাদের উত্তর। দেখো 6জন লোক বা 6জন ব্যক্তি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এ একটা বৃত্তাকার টেবিল, এটা কি বলে যে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এইরকম একটা আলাদা,
বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে ডি এফ কিউ আর এস, ঠিক আছে। এস কোথায় বসেছে? এস বসেছে ডি এর ইমিডিয়েট রাইটে, ঠিক ঠিক আছে। ই সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ। এবার কি বলেছে যে ই কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে এবং কিউ ডি এর ঠিক বামে বসেছে। কিউ ডি এর ঠিক বামে বসেছে। ই কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, এই যে ই কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ঠিক আছে। কারণ এই যে কেন্দ্রের দিকে যদি মুখ করে বসে তাহলে এর হলো ডান দিক এইটা, এর বাম দিক হলো এইটা। তাহলে ই বললো কি কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। এবার এফ কি বলেছে? এফ কিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, তাহলে এফ এখানে বসলো। তাহলে কিউ আর এস এবার এখানে থাকলো শুধু কে আর। তাহলে এখানে কি বলেছে যে আর এবং এফ এর মাঝে কতজন বসেছে যদি এফ এর বাম দিক থেকে কাউন্ট করা হয়। তাহলে এফ এর বাম দিক কোনটা? এইটা বস। তাহলে এক দুই তিনজন বসেছে। তাহলে অপশন কত হবে? অপশন নাম্বার 1 হলো রাইট আনসার। তো এইভাবে যা অঙ্ক দেখলে সাথে সাথে শেষ করে দিতে হবে, এইভাবে করতে হবে। দেখো এটা কি বলেছে যে এন টি ইজ রিলেটেড টু কিউ আর ওয়ান। তাহলে এন টি 6 কার সঙ্গে বলেছে? যে কিউ আর ওয়ান। আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে -5 হয়েছে। এন এর থেকে কিউ মানে +3, টি এর থেকে আর -2। তাহলে এইখান থেকে এইখানে আসতে লেগেছে হলো +3, এইখান টি থেকে আর এসছে -2, ঠিক আছে। আবার এইখানে দেখি সেম প্যাটার্ন লাগে। তাহলে এফ থেকে আইতে গেছে +3, এফ থেকে এফ এন 8 আর আই এন 3। তাহলে এইখান থেকে এইখানে এসছে +3, এইখান থেকে এইখানে এসছে -2 আর এইখান থেকে এইখানে -5। তাহলে সবগুলো সেম প্যাটার্ন হবে। তাহলে 16 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত যাবে? 11। তার মানে এই দুটো অপশনই হবে। এইবার আমি এফ এখান থেকে প্রথম থেকে +3 যোগ করেছি, তাহলে জে এর সঙ্গে +3 যোগ করলে হবে এম, আর এল এর সাথে -2 করলে হবে হলো জে। তাহলে এম যে 11, এটাই হবে এর উত্তর। দেখো এখানে একটা সিলোগিজম দিয়ে দিয়েছে। এখানে আমি কিছু ভ্যালু বলেছিলাম যে অল এর ভ্যালু হলো 150, নো এর ভ্যালু 100, সামের ভ্যালু 50, সাম নট 50, 100। আরো একটা রুল, 50-কে 50-এ কনভার্ট করা যাবে, 100-কে 50-এ কনভার্ট করা যাবে, 100-কে 100-তে কনভার্ট করা যাবে, কিন্তু 50-কে 100-তে কনভার্ট হবে না। নেগেটিভ স্টেটমেন্ট হলে আনসার্টেন, 50-50 পেয়ার হলে স্টেটমেন্ট হলে আনসার্টেন। এই কটা রুল মনে রাখতে হয় মেনলি। তো এই কটা রুল যদি আমাকে ভেন ডায়াগ্রাম, অর্থাৎ এইখানে এইভাবে এই কটা রুল যদি মনে রেখে করি যে ঝড়ের গতিতে সিলোগিজম আমার হয়ে যাবে। ভেন ডায়াগ্রাম আঁকতে হবে না কিচ্ছু। দেখো অল অনিয়নস আর পটাটোস, নো পটাটো ইজ টমেটো। এখানে আমাকে কনক্লুশন কি দিয়েছে সেটা দেখতে হবে। নো অনিয়ন ইজ এ টমেটো। তাহলে অনিয়ন এবং টমেটোর মধ্যে আমাকে সম্পর্ক বার করতে হবে। এবার এখানে আমি প্রথমে একটা জিনিস দেখে নিলাম যে অনিয়ন আর টমেটো, তাহলে এই দুটো লাইনের মধ্যে আমাদের সম্পর্ক হবে কিনা। তাহলে পজিটিভ আর নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে এখান থেকে নেগেটিভ কনক্লুশন আসবে। হ্যাঁ নেগেটিভ কনক্লুশন আসবে, এটা ঠিক। এবার দেখি ঠিক কিনা। নো অনিয়ন, তাহলে নো এর ভ্যালু কত বললাম? 100। এখানে ভ্যালুটা আমি দেখাই। দেখো নো এর ভ্যালু কত বলেছি? 100। তাহলে এবং অলের ভ্যালু কত বলেছি? 150। তাহলে অলের ভ্যালু এইটা হলো 100, এটা 50, নো এর ভ্যালু এইটা 100, এটা 100। তাহলে এবার কনক্লুশন যেহেতু নেগেটিভ হবে, নেগেটিভ ঠিক আছে। এবার অনিয়নের ভ্যালু 100, তাহলে 100-কে 100-কে কনভার্ট, এই যে বলেছি 100-কে 100-কে কনভার্ট করা যাবে, তাহলে অনিয়ন ঠিক আছে।
টমেটো কত ছিল? টমেটো ছিল হলো 100। তাহলে এই কনক্লুশন ঠিক। এইবারে দ্বিতীয়টা কি বলেছে? কর্ন, সাম কর্ন আর টমেটোস, কর্ন আর টমেটো। তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে? পটাটো। নেগেটিভ নেগেটিভ কি বললাম? এই যে আনসার্টেন, তাহলে নেগেটিভ নেগেটিভ স্টেটমেন্টের কনক্লুশন হবে না। তাহলে এখান থেকে কি বললাম? পটেটো পটেটো রিলেশন হবে, কিন্তু কর্ন আর টমেটো রিলেশন হবে না, এটা কেটে দাও। সুতরাং কনক্লুশন 1 ইজ রাইট আনসার। এই হলো গল্প। তো এইভাবে করলে সবচেয়ে তাড়াতাড়ি হবে বস, না স্যার অন্য পদ্ধতিতে কিন্তু মানে খাতার পেজ শেষ হয়ে যাবে, তাও শেষ হবে না। দেখো, অ্যাক্টিভিটি শব্দের প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণমালা বিপরীত ক্রমে সাজানো হয়, রিভার্স অর্ডারে। তাহলে রিভার্স অর্ডার মানে কি? যে জেড থেকে এ, এই অর্ডারে সাজাতে হবে। তাহলে প্রথমে কে আসবে? প্রথমে আসবে ওয়াই। আচ্ছা, তুমি যদি এইভাবে সাজাতে অসুবিধা, এই সাইড থেকে লেখো যে এ সি, তারপরে কি আছে? আই, আই, এ সি আই আই, তারপরে টি ভি ওয়াই। এইবার লেখো এখানে 1 টি ভি, না এ সি আই আই, না না না, অ্যাক্টিভিটি একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো এখানে, দেখো এবার 1 টি, তাহলে এখানে হলো এ সি আই আই, এ সি আই আই, ও ডবল টি আসবে, ওইটাই গন্ডগোল হয়েছে। দেখো এ সি আই আই টি টি ভি ওয়াই। তাহলে এখানে দেখো এইটা আছে, এইটা নাই, এইটা নাই, এইটা আছে, এইটা নাই, এইটা নাই। তাহলে ওটা হবে দুটো উত্তর হবে, অর্থাৎ 2। এই সিরিজের লাস্টে কে বলবে? দেখো 567 থেকে 570 3, আবার 70 থেকে 75 5, 75 থেকে 82 7, এই 82 থেকে 91 9, তাহলে 9 এর পাশে পরে আসবে 11, লাস্টে আসবে 2, 602, এই হবে উত্তর। এর থেকে সোজা আর সিরিজ হয়? দেখো এইটা কার মধ্যে লুকিয়ে আছে, খুব সোজা এটাও। তাহলে এইখানে তো হবে না, এইখানে হবে না, উত্তর হবে যে এইটা, অপশন নাম্বার বি। দেখো এ বি সি ডি ই এফ জি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কজন আছে? 7টা। ঠিক আছে, এইবারে বি ই এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ই এর ডান দিক এইটা, তৃতীয় স্থানে বসলো। ই জি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে, ই জি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে। আচ্ছা, জি হলো এফ এর ঠিক ডানে, এই যে এফ এর ঠিক ডানে। জি ই এর প্রতিবেশী নয়, ঠিক আছে, মিলে গেছে। এ বি এর ঠিক ডানে বসেছে, এ বি এর ঠিক ডানে বসেছে, বসালাম। সি ই এর ঠিক বামে বসেছে, সি কে বসালাম। তাহলে থাকলো কে এখানে? জি হবে। থাকলো কে এখানে? ডি। তাহলে কি বলেছে? যে বি ডি এর বাম দিক থেকে গণনা করলে, ডি এর বাম দিক এইটা, যে বি আর ডি এর মধ্যে কতজন? অনলি 1, অর্থাৎ এ শুধু বসে আছে, এই যে এই শুধু বসে আছে এর মধ্যে, তাহলে অনলি 1। এই হলো উত্তর। দেখো এখানে একটা চাইনিজ কোড দিয়েছে,
যে আই ইট ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট ইজ হেলদি। ব্রেকফাস্ট কমন কি আছে দেখো, ব্রেকফাস্ট কমন আছে। এবার এর মধ্যে কমন কি আছে, এইচ কে এম আর আই টি, এক্স জেড এইচ কে বিডি, তাহলে কমন আছে এইচ কে। এই দুটোর মধ্যে কমন আছে ব্রেকফাস্ট, তাহলে কোড কি হবে আমাদের এইচ কে। এবার দেখো এইখানে একটা দিয়েছে, এখানে আমি কালকে বলেছিলাম যে এখানে অল্টারনেট প্যাটার্ন লাগে, এইখানে এক, এইখানে দুই, এইখানে এক, এইখানে দুই। তাহলে তুমি জাস্ট এইটুকু দেখা যে 2 নাম্বার প্যাটার্নে কি হয়েছে, 2 নাম্বার প্যাটার্নে এখানে আমার যে চিহ্নটা ছিল সেটা 90 ডিগ্রি ঘুরে গেছে। তাহলে এইখানে যেটা কোন দিকে ঘুরেছে, প্রথমে এই দিকে ছিল, তারপরে ঘুরে গেছে এই দিকে, তারপরে এই দিকে, তারপরে এই দিকে, তারপরে তার মানে প্রথমে আবারও এরকম উপরে হবে। তাহলে এখানে ওপরের অপশান এই একটাই আছে, দেখো এইটা দিয়েই শুধু এলিমিনেট হয়ে গেল কোশ্চেন। তাহলে অপশান কোনটা হবে, অপশান নাম্বার বি। আমাকে পুরোটা সলভ করতে হবে না, জাস্ট এইটা দিয়ে, এই একটা কনসেপ্ট দিয়েই কাজ শেষ। এবার দেখো পেপার কাটিং, পেপার ফোল্ডিং। পেপার কাটিং পেপার ফোল্ডিং এর পদ্ধতি সবচেয়ে ভালো যেটা পদ্ধতি, মনে করো পেপার খোলা অবস্থায় এইরকম আসলো। এবার পেপারে ধরো আমি এইগুলোকে যদি এরকম দাগ দিয়ে দিই, এখানে মিডিলে এরকম 4টা ভাবে দাগ দিই, তাহলে দেখো এইখানে কাটলে এই যে এইটুকু অংশটা এর মধ্যে পাবো এবং এর মধ্যে পাবো। কিন্তু এই এই দুটো, তার মানে আমি বুঝতে পারলাম যে এই দুটো অর্থাৎ মনে করো এইরকম ছিল, প্রথমে আমাকে বলেছে যে আমি এইরকম কেটেছি, ঠিক আছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। তাহলে এইখানে এইটা যদি আমি প্রথম ভাঁজ খুলি তাহলে এটা কি হবে, এইরকম, এইরকম, এইরকম একটা, আর এইখানে একটা আসবে হলো এইরকম, এইরকম একটা আসবে। তো এইভাবে এইখানেও একটা মিরর ইমেজ বা ওয়াটার ইমেজ ক্রিয়েট হবে। তো এইখানে মানে আমি যেটা বোঝাতে চাইছি, ধরো পেপার ফোল্ড, ভাঁজ খোলার পর তোমাকে, এবার ভাঁজ খোলার পর একেবারে মধ্যে 4টা দাগ দিলে, দেওয়ার পরে এই এই যে চিহ্নটা যেখানে মিলে যাবে সেইটা, এবার এর মধ্যে গল্প আছে, দেখলে 2টো বা 3টে অপশানে এই এই চিহ্নটা মিলে যাচ্ছে, মিলে যাওয়ার পর দেখবে যে মিরর ইমেজ ওয়াটার ইমেজ কম্পেয়ার করতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। এবার দেখো ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী ইউএইচ এ আর কে একটি নির্দিষ্ট উপায়ে এক্স কে ডিইউ এর সাথে সম্পর্কিত, একইভাবে এইচ ডি ডাব্লিউ সি হলো ভিজি জেড এফ এর সঙ্গে সম্পর্কিত, একই যুক্তি অনুসরণ করে আইএমওএস। দেখো ইউএইচ এ আর কার সাথে বলেছে, এক্স কে ডিইউ, ঠিক আছে। আবার এস ডি ডাব্লিউ সি এইটা কার সাথে বলেছে, ভিজি জেড এফ। এবার ইউ এর সাথে এক্স মানে +3, এইচ এর সঙ্গে কে +3, এ এর সঙ্গে ডি সব +3 হয়েছে, তাহলে এটাও +3 হবে। আই এর সঙ্গে +3 মানে 12, মানে প্রথমে এল হবে, অপশান একটাতেই আছে অপশান নাম্বার 3। আমাকে পুরোটা চেক করার দরকার নেই, যেখানেই মিললো না সাথে সাথে অপশান উড়িয়ে দাও, সাথে সাথে কয়েক সেকেন্ডে উত্তর শেষ হয়ে যায় এলিমিনেশন পদ্ধতি। যোগ এবং গুণ যদি বিনিময় করা হয়, মাইনাস এবং ভাগ পরস্পর বিনিময় করা হয়, এটা মুখে মুখে করা যাবে, বাট তোমাদের সুবিধার জন্য আমি জাস্ট লিখছি কোশ্চেনটা। কিন্তু আমি যখন মুখে করব তখন কি করবো বলো তো, আগে দেখলাম যে যোগ, যোগ বিয়োগ কোথায় হচ্ছে, দেখছে ভাগকে বিয়োগ, তাহলে এইটা আমি একটা আলাদা পার্ট, এবং যোগ, ভাগকে বিয়োগ করতে হবে, এই ভাগটাকে বিয়োগ, এটাকে ভাগ, যোগ, তাহলে এইটা ভাগ হলো, তাহলে এইটা যদি ভাগ হয় এটা হবে 21, এইটা হবে গুণন, আর এইটা হবে মাইনাস। তাই এইটা যদি মাইনাস হয় 51 মাইনাস 54, উত্তর হবে হলো আমাদের 18। দেখো যে এইখানে দিয়েছে অ্যানিম্যাল, এবার বাঘ এবং বানর সবই তো পশু, পশুর মধ্যে দুটো আলাদা আলাদা জাতি, সেই জন্য এইরকম হবে, এই সি হবে আমাদের আনসার। এবার এইখানে 4টা বর্ণমালা দিয়েছে, এর মধ্যে কোনটি
একই রকম সেই একটা এই দলের অন্তর্ভুক্ত না। দেখো বি জেড সি, বি সি, বি এর দুই আগে, বি এর পরে সি, এন ও কিউ আর পি কিউ, এইভাবে পাওয়া যাবে না। তাহলে দেখি যে বি এর দুই ঘর আগে জেড, এন এর দুই ঘর আগে, কিউ এর এক ঘর আগে, পি এর দুই ঘর আগে, তাহলে অপশন নাম্বার 3 হলো এর রাইট আনসার। কেন বোঝা গেল? যে কিউ এর থেকে -1 করলে হয়, পি থেকে যখন এনে আসি -2 করতে হয়, এন থেকে যখন এনে আসি -2, বি থেকে যেটা আসলে -2, বাট এটা মাইনাস হওয়ার জন্য এটা আলাদা। আজকের রিজনিং এর লাস্ট কোশ্চেন এবং পিওয়াইকিউ এর লাস্ট কোশ্চেন। দেখো ব্লাড রিলেশনের একটা কোশ্চেন দিয়েছে যে পি টি এর সাথে কিভাবে সম্পর্কিত। দেখো এটা মুখে মুখে বার করে দেওয়া যাবে যে পি কে হয়, আমি মুখে মুখে প্রথমে বার করি যে পি হলো কিউ এর মেয়ে, ঠিক আছে, কিউ কে, আবার কিউ হলো আর এর স্ত্রী, তাহলে আর হলো পি এর বাবা, ঠিক আছে। তাহলে আর আর কি বলেছে, আর হলো এস এর ভাই, ঠিক আছে। আর হলে তাহলে এস হলো জেঠু, তাহলে জেঠু, জেঠুর বাবা মানে ওর ঠাকুরদা, তাহলে পি হলো, পি কে হবে তাহলে বলো দেখি, পি টি এর সাথে কিভাবে সম্পর্কিত। এস হলো টি এর বাবা, সরি এস হলো টি এর বাবা, তাহলে পি টি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, যে ব্রাদার্স ডটার, এই যে ব্রাদার্স ডটার, তাহলে এটা কি ফাদার না মাদার হবে। এবারে চলো এটাকে আমরা করে দেখি, যেহেতু কমপ্লিকেটেড মনে হচ্ছে কিছুটা, সবাই বলতে পারবে না। চলো দেখি যে কি বলেছে, যে পি ইজ দ্য ডটার অফ কিউ, পি ইজ দ্য ডটার অফ কিউ হলো। এইবারে কিউ কি বলেছে, কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর, কিউ ইজ দ্য ওয়াইফ অফ আর, কিউ যদি ওয়াইফ হয় আর হলো হাজব্যান্ড। এবার আর এ আর মাইনাস এস কি বলেছে, আর ইজ দ্য ব্রাদার অফ এস, আর ইজ দ্য ব্রাদার অফ এস, এস কে কিন্তু বোঝা যাচ্ছে, এস ছেলে নামে আমরা জানি না। এইবার পরের লাইনে এস ইজ দ্য ফাদার অফ টি, এস ইজ দ্য ফাদার অফ টি, এর আবার আলাদা আছে পেয়ার। এবার পি টি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, তাহলে পি হলো, তাহলে টি এর এই যে ফাদার্স ব্রাদার ডটার, এই যে ফাদার্স ব্রাদার্স ডটার, এইগুলো আমাদের উত্তর। তো স্টুডেন্টস, আজকের মতো আমাদের জিডির যে পিওয়াইকিউ আমরা সেশন চালাচ্ছি, সেই সেশনটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের এই একটা লাইক একটা শেয়ার আমাদের নেক্সট ভিডিওর জন্য মোটিভেট করে। তো চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।